আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এনএচি ইম্পর্টেন্ট এমসিকিউ সলভিং সিরিজের নতুন ক্লাসে আপনাদের মূলত ইংরেজি গ্রামার থেকে পজিশন অফ পার্টস অফ স্পিচের তিনটি গুরুত্বপূর্ণ আইডেন্টিফাই, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব কীভাবে আইডেন্টিফাই করতে হয় সেই বিষয় নিয়ে মূলত কথা বলবো। পজিশন অফ পাসওয়ার্ড স্পিচের যে আমাদের প্রথম ভিডিও ছিল সেখানে কিন্তু আমি মূলত নাউন কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা কিন্তু আপনাদের শিখিয়ে এসেছি। সো আপনারা প্রথমত যে কাজটা করবেন, এই ভিডিওটি দেখার আগে ওই আগের ভিডিওটি দেখে নিন, ঠিক আছে? যে পজিশন অফ পাসওয়ার্ড স্পিচের নাউন আইডেন্টিফাই করাটা যেটা, সেই ভিডিওটি দেখলে অনেক কিছু ক্লিয়ার হবেন। সো সেই ক্লিয়ারেন্সটা এই ভিডিওতে অনেকটা হেল্প করবে, ঠিক আছে? সো আপনারা প্রথমত এই ভিডিওটা না দেখে ওই ভিডিওটি দেখে নেবেন, এটি আসলে আমার আহ্বান আর কি। হ্যাঁ, তো এই ভিডিওতে আমি মূলত চেষ্টা করব যে কিভাবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব আইডেন্টিফাই করতে হয় সেগুলো শিখিয়ে দেওয়া এবং বিগত বছরে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আসলে একটু সলভ করে দেওয়া। সো এটাই আসলে গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভিং সিরিজের ক্লাসের বৈশিষ্ট্য। সো এখন আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন কিভাবে আসে আপনারা তো জানেনই, যে একটা সেন্টেন্স থাকে আর একটা আন্ডারলাইন করা ওয়ার্ড থাকে। সো এই আন্ডারলাইন করা ওয়ার্ডটি কি নাউন হবে, অ্যাডভার্ব হবে নাকি অ্যাডজেক্টিভ হবে, এগুলোই কিন্তু আইডেন্টিফাই করা। এটা কিন্তু পজিশন অফ পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন, যেগুলো বাংলাদেশের সকল চাকরি পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসে থাকে, ঠিক আছে? এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই অ্যাডজেক্টিভটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব, ঠিক আছে? যদিও এই ভিডিওতে আমরা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব তিনটাই দেখাবো, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে অ্যাডজেক্টিভ জিনিসটা কি, এটা সবাই আমরা জানি যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণকে নির্দেশ করে, ঠিক আছে? নাউন বা প্রোনাউনকে মডিফাই করে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এটা কি করে, নির্দেশ করে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? সো এখন আমার কথা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে তাহলে অ্যাডজেক্টিভ আমরা কিভাবে চিনবো সেটাই তো এখন আমাদের দেখতে হবে, তাই না? সো এটা কিভাবে আসে, বিভিন্ন চাকরি পরীক্ষা কোশ্চেন আপনারা দেখতেই পাচ্ছেন। সো এটা মাস্টার বই থেকে নেওয়া। তো এখন দেখা যাচ্ছে মাস্টার বইয়ে এই কয়েকটা পেজ আমার শর্ট ছিল, সো আমি কি করেছি, প্রিন্ট করে নিয়েছি। সো এটা আপনাদের জন্য কি হচ্ছে, ভালো হচ্ছে। সো প্রিন্ট ফরম্যাটও আপনাদের সামনে, আপনারা দেখে জিনিসটা বুঝতে পারবেন। তো এখন আমার কথা হচ্ছে অ্যাডজেক্টিভ চেনার, একদম আমি অ্যাডজেক্টিভ শুরু করছি। অ্যাডজেক্টিভ চেনার প্রথম শর্টকাট একটা টেকনিক হচ্ছে আপনাদের এই যে এখানে আন্ডারলাইনকৃত ওয়ার্ডটি আছে, এই আন্ডারলাইনকৃত ওয়ার্ডটিকে বাদ দিয়ে যদি আপনি মিনিংফুল বাক্য দাঁড় করাতে পারেন তাহলে সেই আন্ডারলাইনকৃত ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়। সেটা কিভাবে, যেমন দেখেন ফিউ স্টুডেন্টস কাম টু স্কুল টুডে। সো আমি যদি ফিউটা বাদ দিই আন্ডারলাইনকৃত যে অংশটি, এই যে এটা যদি বাদই দিই তাহলে কি হয়, স্টুডেন্টস কাম টু স্কুল টুডে। তো এটা কি মিনিংফুল বাক্য হচ্ছে না? হ্যাঁ, স্টুডেন্টস তো স্কুলে আসবে, তো এটা তো মিনিংফুল হচ্ছে। তার মানে ফিউটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ঠিক তেমনি অল ম্যান মাস্ট ডাই। সো অলটা কোন পার্টস অফ স্পিচ, আমি যদি অলটাকে বাদ দিয়ে, মানে এই অলটা যেহেতু জিজ্ঞেস করছে, সো অলটাকে যদি বাদ দিয়ে, বা অলটা হচ্ছে আন্ডারলাইনকৃত ওয়ার্ড, এই অলটাকে বাদ দিয়ে আমি যদি যদি ম্যান মাস্ট ডাই বলি তাহলে কি মিনিংফুল বাক্য হচ্ছে না? তার মানে এই অলটা কি হবে, আপনার অ্যাডজেক্টিভ হবে। ঠিক তেমনি এখানে দেখেন দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পট। সো এখানে লিটলটা কোন পার্টস অফ স্পিচ, এখন আপনি লিটলটাকে বাদ দিয়ে দেখেন তো দেয়ার ইজ ওয়াটার ইন দ্য পট, হ্যাঁ পটের মধ্যে পানি আছে, মিনিংফুল তো হচ্ছে। তার মানে লিটলটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ঠিক তেমনি এখানে দেখেন মাই মাদার মেড মাই টি হট। সো এখানে হটটা কোন পার্টস অফ স্পিচ, এখন আপনি যদি হটটাকে বাদ দেন তাহলে কি হয়, মাই মাদার মেড মাই টি, তাইলে কি হচ্ছে না, আমার মা আমার জন্য চা তৈরি করছে। হট বাদ দিয়েও তো মিনিংফুল বাক্য হয়ে যাচ্ছে। সো এটা আসলে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ঠিক তেমনি গিভ মি দ্য হোয়াইট কালার ড্রেস। সো আমি হোয়াইটটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি হচ্ছে বলেন তো, গিভ মি দ্য কালার ড্রেস, হ্যাঁ আমাকে কালারফুল ড্রেস দেন, হচ্ছে তো। তার মানে হচ্ছে হোয়াইটটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। সো এইভাবে আন্ডারলাইনকৃত অংশটিকে বাদ দিয়ে আপনি কি করতে পারবেন, যদি মিনিংফুল বাক্য দাঁড় করাতে পারেন তাহলে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আরও যদি প্রশ্ন যদি দেখেন, ঠিক তেমনি এখানেও দেখেন উই হ্যাভ এ লেজেন্ডারি পাস্ট টু বি প্রাউড অফ। এখানে লেজেন্ডারিটা কি হবে, এই যে লেজেন্ডারি কোন পার্টস অফ স্পিচ, আপনি দেখেন উই হ্যাভ এ পাস্ট টু বি প্রাউড অফ, আমাদের একটা কি ছিল, আমাদের একটা অতীত ছিল যেটা আমাদের গর্ব করার মতো। সো লেজেন্ডারিটা কি হবে, লেজেন্ডারি শব্দটা বাদ দিয়েও তো আমি কি করতে পারছি, মিনিংফুল সেন্টেন্স দাঁড় করাতে পারছি। তার মানে লেজেন্ডারিটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে, তাই না? আচ্ছা, তারপর এভাবে করে আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে কিভাবে কি হচ্ছে। যেমন তারেক ওয়াজ এ ব্রাইট স্টুডেন্ট, এই যে ব্রাইট শব্দটা বাদ দিলেও তো হয়ে যাচ্ছে, তারেক ওয়াজ এ স্টুডেন্ট, তার মানে হচ্ছে না। সো আন্ডারলাইনকৃত অংশটিকে বাদ দিয়ে আপনি কিন্তু খুব ভালো মতো মিনিংফুল সেন্টেন্স যদি গঠন করতে পারেন তাহলে আন্ডারলাইনকৃত অংশটি অ্যাডজেক্টিভ হবে। খুব শর্ট একটা টেকনিক, খুবই ইজি একটা টেকনিক, তাই না বিষয়টা? ঠিক তেমনি এখানেও দেখেন দ্য ম্যানুফ্যাকচারার শুড ফিক্স দ্য মার্কেট প্রাইস অফ দ্য প্রোডাক্ট। সো এখন এই এই শুড মার্কেট জিনিসটা, এখানে মার্কেটের নিচে আন্ডারলাইন করা আছে, মার্কেটটা কোন পার্টস অফ স্পিচ, মার্কেটটা বাদ দেন তো কি আছে, দ্য ম্যানুফ্যাকচার শুড ফিক্স দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট,
হচ্ছে না। শুড ফিক্স দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট, প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করছে ম্যানুফ্যাকচাররা। মার্কেট শব্দটা না দেওয়ার পরও কিন্তু আমি মিনিংফুল একটা কাঠামো দাঁড় করাতে পারছি, তার মানে এটা কি হবে, মার্কেটটা অ্যাডজেক্টিভ হবে। যেমন আই এম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো ইউনিভার্সিটিটা যদি বাদ দিই তাহলে কি হচ্ছে না, আই এম এ স্টুডেন্ট। হ্যাঁ, আন্ডারলাইন কিন্তু অংশটিকে বাদ দিয়েও কিন্তু আমার একটা মিনিংফুল বাক্য হয়ে যাচ্ছে, তার মানে এটাকে কি বলবেন, অ্যাডজেক্টিভ বলবেন। ঠিক আছে, সো এভাবে করে যেমন হি ওয়াজ মাই কলেজ টিচার, তো কলেজ শব্দটা বাদ দিয়েও কিন্তু আপনি হি ওয়াজ মাই টিচার দেখেন হচ্ছে। তো তা আন্ডারলাইন কিন্তু অংশটিকে বাদ দিয়ে আপনি যদি এভাবে মিনিংফুল বাক্য দাঁড় করাতে পারেন তাহলে সে আন্ডারলাইনকৃত অংশটি অ্যাডজেক্টিভ হবে। এটা একদম প্রথম টেকনিক। ঠিক আছে, আশা করছি খুব ভালো মতো জিনিসটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আরেকটা টেকনিক সেটা হচ্ছে বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। কি বলেন তো দেখি, বি ভার্ব, বি ভার্ব মানে কি, সাহায্যকারী ভাব, ওই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আমরা সবাই চিনি। ঠিক আছে, এগুলো একদম বেসিক লেভেলে পড়া, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাঁ, এগুলো আসলে কি ভার্ব বলেন তো, বি ভার্ব। এই বি ভার্বগুলো পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে, বি ভার্বের পর কি বসে, অ্যাডজেক্টিভ বসে। কিভাবে, যেমন ওই যে এক্সামিনেশনস আর ফ্রাইটেনিং, এখন আরটা কি, বি ভার্ব না, বি ভার্বের পর কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে, তাই না? আচ্ছা, যেমন হি ওয়াজ ফরবিটেন টু এন্টার দ্য রুম উইদাউট হিজ মাদার্স পারমিশন। তো এখন প্রশ্ন হচ্ছে এই ফরবিটেনটা কি, এখন দেখেন ওয়াজটা কি বি ভার্ব না, বি ভার্বের পর কি হবে, বি ভার্বের পর কি হবে, বি ভার্বের পর অ্যাডজেক্টিভ হবে, তাই না বিষয়টা? ওকে, দ্য বয় ইজ মেরিটোরিয়াস, তো মেরিটোরিয়াসটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। কেন, কারণ এই যে বি ভার্ব, বি ভার্বের পর কি বসবে, এই অ্যাডজেক্টিভ বসবে। ঠিক আছে, ঠিক তেমনি এই দ্য কলেজ টিচার ইজ পপুলার অ্যামং হিজ স্টুডেন্টস, সো ইজটা কি ভার্ব বলেন তো, বি ভার্ব, বি ভার্বের পর কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। ঠিক আছে, সো এই বি ভার্বের পর কি বসবে বলেন তো, অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আমাদের আরেকটা নিয়ম শিখা হয়ে গেল। আমাদের প্রথম নিয়ম হচ্ছে আন্ডারলাইনকৃত অংশটিকে বাদ দিয়ে আমরা যদি মিনিংফুল বাক্য দাঁড় করাতে পারি তাহলে কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে, অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, এবং বি ভার্বের পর কি বসে, অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে, দুইটা নিয়ম শিখা হয়ে গেল। তিনটা নিয়ম, 3 নম্বর নিয়ম এখন আমরা দেখব, সেটি হচ্ছে আর এখানে একটা নিয়ম আছে যে এটা একটু আনকমন নিয়ম, যে হোয়াট ইজ অল দিস নয়েস, এটা ট্র্যাডিশনাল গ্রামারের একটা সিস্টেম, এটা একটু ব্যতিক্রম। এখানে অলটা কিন্তু অ্যাডজেক্টিভ, সো এটা একটু আলাদা করে পড়ে নেবেন। ঠিক আছে, এটা একটু আলাদা করে পড়ে নেবেন, এটা কোনো নিয়মের মধ্যে ফেলবেন না, কারণ এটা একটু আলাদা সিস্টেম আছে না, কিছু ব্যতিক্রম, যে এটা একটু ব্যতিক্রম, এটা নিয়মের মধ্যে পড়বে না। ঠিক আছে, সো এটা একটু আলাদা করে পড়ে নেবেন। ওকে, তারপর হচ্ছে এখানে বলছে পরবর্তী যে নিয়ম সেটা হচ্ছে আর্টিকেল এবং নাউনের মাঝে একটি মতো ওয়ার্ড থাকলে সেটি কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আমি যদি জিনিসটাকে আরেকটু মডিফাই করি, কথা হচ্ছে এই যে আর্টিকেলগুলো আছে, আর্টিকেল মানে কি, এ এন দি, তাই না? এ এন দি আমি যখন বুঝিয়েছি, দেখেন এ এন দি এটা তো আর্টিকেল, আর্টিকেলগুলো কিন্তু ডেটারমিনার। আর এখন বলতে পারেন ডেটারমিনার জিনিসটা কি, ডেটারমিনার জিনিসটা আমি কিন্তু প্রথম ভিডিও পজিশন অফ পার্টস অফ স্পিচের যে নাউন আইডেন্টিফাই করাতে সেখানে কিন্তু আমি বুঝিয়েছিলাম। সেখানে কিভাবে বুঝিয়েছিলাম, সেখানে হচ্ছে ডেটারমিনার হচ্ছে এমন কিছু শব্দ কিংবা শব্দাংশ যা দ্বারা সংখ্যা, এরপর দেন হচ্ছে নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, অনেক কিছু বোঝায়। ঠিক আছে, এই অনেক কিছুর সমন্বয়টা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন, অনেক কিছু আছে। সো সেগুলো প্রত্যেকটা নিয়ে আমি কিন্তু আলোচনা করেছি নাউন আইডেন্টিফিকেশনে, সো আপনারা কিন্তু এটা দেখে আসবেন। ঠিক আছে, এখন আমি ওইখানে বুঝিয়েছিলাম যে এই যে ডেটারমিনারগুলো দেখতে পাচ্ছেন, যে এ এন দি, এগুলো আর্টিকেল, মাই, ইউর, এগুলো হচ্ছে পজিটিভ, নিউমেরালস, অনেক ক্লাসিফিকেশন আছে, এগুলো আমি প্রথম ভিডিওতে বলেছি, অবশ্যই আপনারা দেখে আসবেন। সো ডেটারমিনারের পর কি হয়, নাউন হয়। ডেটারমিনারের পর কি হয়, নাউন হয়। ডেটারমিনারের পর একটা ওয়ার্ড যদি থাকে তাহলে কি হবে, নাউন হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে ডেটারমিনারের পর যদি, ডেটারমিনার পর, এটা তো ডেটারমিনার বলতেই পারি তাই না, কারণ এ এন দি, এই যে এগুলো, এই আর্টিকেল, আর্টিকেল মানেই তো কি ডেটারমিনার, সো ডেটারমিনার পর কি হয়, নাউন হয়। যদি ডেটারমিনার পর যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথম ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হলে পরবর্তীটা নাউন হবে। ঠিক আছে, অর্থাৎ ডেটারমিনারের পর যদি একটা ওয়ার্ড থাকতো তাহলে সেটা নাউন হইতো, আর ডেটারমিনারের পর যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে এখানে এটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ঠিক তেমনি এটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। কিভাবে বুঝি বলেন তো দেখি, এই যে শি ওয়েন্ট অন এ পেন স্টকিং এক্সপ্লোরেশন, এখন এইটা কি হবে, তো এটা কি আর্টিকেল না, আর্টিকেলকে আমি কি বলতে পারি, ডেটারমিনার বলতে পারি। ডেটারমিনার পর যদি দুইটা ওয়ার্ড থাকে, প্রথম ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হলে পরেরটা কি হবে, নাউন হবে। ঠিক আছে না? সো আমরা এটা মোটামুটিভাবে প্রথম ভিডিওতে শিখে আসছি, ওইটাতেও কিন্তু এই নিয়মটা নিয়ে একটু কথা বলা হয়েছিল, এখন আবার একটু কথা বললাম। ঠিক আছে, অর্থাৎ আমার অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে আমি কয়টা নিয়ম শিখে ফেললাম, 3টা। একটা হচ্ছে একদম কমন নিয়ম, আন্ডারলাইনকৃত অংশটিকে বাদ দিয়ে আপনি যদি একটা মিনিংফুল সেন্টেন্স দাঁড় করাতে পারেন সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। দ্বিতীয়ত কি শিখলাম, বি ভার্বের পর
বি ভার্বের পর কি হবে, অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, এই যে বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোর পরে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তৃতীয় নিয়ম শিখলাম যে ডিটারমিনারের পর যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ হলে পরেরটা কি হবে, নাউন হবে। তো ডিটারমিনার জিনিসটা কি, ডিটারমিনার জিনিসটা নিয়ে একটা বিশদ আলোচনা করা হয়েছিল প্রথম ভিডিওতে, ওইটা একটু অবশ্যই দেখে নিতে হবে। এই কারণে প্রথম ভিডিওটা আপনারা দেখে আসবেন, খুব ভালো হবে। ঠিক আছে, ডিটারমিনার হচ্ছে এমন কিছু শব্দ বা শব্দাংশ যা দ্বারা সংখ্যা, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, পরিমাণ অনেক কিছু বোঝায়। ঠিক আছে, ওকে। সো আমরা তিনটা নিয়ম শিখতে পারলাম অ্যাডজেক্টিভ থেকে। ওকে, আরেকটা নিয়ম শিখবো। আমরা মোটামুটিভাবে সবগুলা টাস্ক কমপ্লিট করব যাতে করে আপনারা বুঝতে ইজি হয়। ওকে, তো চতুর্থ যে নিয়মটা, এবং এটাই শেষ অ্যাডজেক্টিভের, সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লিঙ্কিং ভার্বের পর কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তাই না? আচ্ছা, সো বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসার মতোই আরেকটা নিয়ম পেলাম যে লিঙ্কিং ভার্বের পর কি বসে বলেন তো, অ্যাডজেক্টিভ বসে। এখন প্রশ্ন হচ্ছে লিঙ্কিং ভার্ব জিনিসটা কি, এবং লিঙ্কিং ভার্বে এখানে অনেকগুলো এক্সাম্পল আছে। দেখুন, অ্যাপেয়ার, গ্রো, ফিল, লুক, সিম, স্মেল, টেস্ট, বিকাম। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। লিঙ্কিং ভার্ব হচ্ছে লিঙ্ক করে, তাই না? লিঙ্কিং ভার্ব কি, যে সকল ভার্ব কি করে, লিঙ্ক করে। যেমন শি ইজ হ্যাপি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ওই লিঙ্কিং ভার্ব তাহলে কোনটা, তাহলে নিশ্চিতভাবে ইজটা হবে লিঙ্কিং ভার্ব। শি ইজ হ্যাপি, তো সে খুশি, তো সে খুশি, তো মাঝখানে আপনি কাকে দিয়ে লিঙ্ক করতেছেন, কোন ভার্বকে দিয়ে লিঙ্ক করতেছেন, ইজ দিয়ে লিঙ্ক করতেছেন, তার মানে ইজটা হচ্ছে কি, লিঙ্কিং ভার্ব। আমি আপনাদের লিখে দেখাই, যেমন হচ্ছে দেখেন, এই যে শি ইজ হ্যাপি। হ্যাঁ, শি ইজ হ্যাপি। এখন প্রশ্ন হচ্ছে এই শি ইজ হ্যাপি, ইজটা কিন্তু লিঙ্কিং ভার্ব। কেন? কারণ এই যে সে খুশি, এখন এই জিনিসটার মধ্যে লিঙ্ক তৈরি করতেছে কে বলেন তো, ব্রিজ তৈরি করতেছে কে, এই ভার্বটা না? তো এই ভার্বটাকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্ক করছে, তাই না? এটা যদি না থাকতো তাহলে কিন্তু হতো না। ঠিক আছে, সো এরকম ধরনের বেশ কিছু লিঙ্কিং ভার্ব আছে। ঠিক আছে, ইংরেজি গ্রামারে, যেগুলো কি করে, এই আপনারা মনে করেন যে সাবজেক্ট বা অবজেক্ট বা সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে এক ধরনের কানেকশন তৈরি করে। এখন সেই ভার্বগুলো কোনগুলো, সেগুলো আমাদের তো মুখস্থ কিছু রাখতে হবে। ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ লিঙ্কিং ভার্ব আছে যেগুলো আমাদের মুখস্থ রাখা জরুরি, কারণ পরীক্ষা হলের মধ্যে এখন আপনি যদি বের করতে যান সময় লাগবে, তাই না? তো এখন প্রশ্ন হচ্ছে লিঙ্কিং ভার্ব তো এগুলো দিয়ে দিচ্ছে, অ্যাপেয়ার, গ্রো, ফিল, লুক, সিম। বলছে ভাইয়া তার মানে এগুলো কি মুখস্থ করব, এগুলার পরে যে জিনিসটা থাকবে সেটা অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, মুখস্থ করে ফেলবেন। যেমন হচ্ছে এই যে এখানে দেখেন, এই যে উই ফিল্ড ভেরি টায়ার্ড। ঠিক আছে, এখানে এই যে ফিলটা কিন্তু আপনার কি বলেন তো, ফিলটা হচ্ছে আপনার লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে হচ্ছে আপনার কি হবে, আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। মাঝখানে বেরি আসছে, বেরি হচ্ছে অতিরিক্ত, মানে একটা বেরি টায়ার্ড। যেমন হচ্ছে একটা হচ্ছে উই ফিল টায়ার্ড হয়, উই ফিল বেরি টায়ার্ড হয়। বেরিটা মনে করেন যে একটু অতিরিক্ত শব্দ এখানে ইউজ করছে, এটা কোনো সমস্যা না। বেরি শব্দটা যে, যেমন হি ইজ এ গুড বয়, আমি যদি বলি হি ইজ এ ভেরি গুড বয়, তো এখন সে তো ভালো ছাত্র, তাই না? এখন ভেরি গুড বয় যখন বলবো তার মানে খুবই ভালো ছাত্র, মানে একটু বেশি জোর দিলাম, দুইটা সেন্টেন্স প্রায় একই। হ্যাঁ, সো ওই বেরিটা দিয়ে আমাদের আর এত সমস্যা নাই। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে কি করব, বা এই লিঙ্কিং ভার্বগুলো মুখস্থ করার কোনো টেকনিক আছে কিনা। এই যে লিঙ্কিং ভার্ব মুখস্থ করার কোনো টেকনিক বলতে গেলে আপনারা এইটা মনে রাখবেন। এই যে দেখেন লিঙ্কিং ভার্ব, হ্যাঁ, এই লিঙ্কিং ভার্বগুলো যেমন এ বি, ইংলিশে যে অ্যালফাবেটগুলো আছে না, অ্যালফাবেটগুলো মনে রাখবেন। যেমন এ বি সি ডি ই এফ আছে না, তো ওই এ বি সি ডির মধ্যে এ বিটা নেবেন। ঠিক আছে, তারপর ই এফ, এফ জি রাখবেন। এরপর মাঝখানে এল আছে, জি এইচ আই জে কে এল, এলটা রাখবেন, আর আর এস টি। ঠিক আছে, এগুলোর মাধ্যমে কিভাবে মনে রাখবেন, এখানে এ বলতে বোঝায় অ্যাপেয়ার। ঠিক আছে, বি বলতে বোঝায় বিভার, বিভার বলতে কি বোঝায়, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে না, আর এরপর হচ্ছে বিকাম। ঠিক আছে, এরপর এফ বলতে কি বোঝায়, ফিল, যেটা একটু আগে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, তারপর জি বলতে কি বোঝায়, গ্রো। এল বলতে কি বোঝায়, লুক। এরপর আর বলতে কি বোঝায়, রিমেইন। এরপর এস বলতে কি বোঝায়, স্মেল, সাউন্ড, সিম। এরপর টি বলতে কি বোঝায়, টেস্ট। এখন এই যে ভার্বগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই লিঙ্কিং ভার্ব। কেউ যদি এই অ্যালফাবেটগুলো মনে রাখতে পারে তাহলে কিন্তু মনে রাখতে পারবেন এ দিয়ে কি হয়, অ্যাপেয়ার, বি দিয়ে বিভার বা বিকাম। হ্যাঁ, এভাবে করে বারবার করে পড়লে আপনার দেখবেন যে মনে থাকবে। ঠিক আছে, এমনিতে আপনি যদি পড়তে দেন অ্যাপেয়ার, গ্রো, ফিল, লুক, সিম, স্মেল, টেস্ট, বিকাম, আপনাকে একটু হজবরলও হবে না। এই কারণে আমি জিনিসটাকে একটু সিস্টেম করে দিয়েছি যাতে করে আপনার মনে থাকে। এই লিঙ্কিং ভার্বগুলোর পরে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। কি বললাম একটু বলেন তো, লিঙ্কিং ভার্বগুলোর পর কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। এই যে দেখেন লুকটা কি লিঙ্কিং ভার্ব না, লিঙ্কিং ভার্বের পর কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এখন কি ধরতে পারছেন কোশ্চেনটা, দেখেন কত বড় সেন্টেন্স, কিন্তু তবুও আমি তো বুঝতে পারছি যে লুকটা কি
লিঙ্কিং ভার্ব। বলছে কেমনে বুঝছি, ওই যে লুকটা দেখেন, এই যে এলটা আমার টেকনিকের মধ্যে পড়ে গেছে। সো এই টেকনিকটা আপনারা কি করবেন, মনে রাখবেন। লিঙ্কিং ভার্ব হচ্ছে কানেকশন করছে ভার্বের, মানে একটা সেন্টেন্সের মধ্যে। সো এই কারণে এগুলো একটু মুখস্থ রাখলে আপনার জন্য একটু বেশি ইজি হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে করে মনে রাখবেন। তার মানে এই আইটেমটাও তো আমরা শিখে ফেললাম, কারণ এটা অনেকে অ্যাভয়েড করে যায় পড়াটা। হ্যাঁ, পড়াটা যদিও অতটা ইম্পর্টেন্ট না, এই রুলসটা, প্রথম 3টা রুলস কিন্তু ইম্পর্টেন্ট। তো এই রুলসটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, তবু আমরা কিন্তু কি করলাম, সাকসেসফুলি একটু মুখস্থ করে নিলে জিনিসটা ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে ওনারা বলছে যে লিঙ্কিং ভার্বের পর 2টা ওয়ার্ড যদি থাকে তাহলে প্রথম ওয়ার্ডটা বেসিক্যালি অ্যাডভার্ব হয়, পরেরটা অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। বলছে এটা তো অনেকটা ওই যে আপনি যে একটা শিখিয়েছেন একটু আগে, যে ডেটারমিনারের পর এমনিতে বেসিক্যালি কি হয়, ডেটারমিনারের পর নাউন হয়, কিন্তু ডেটারমিনারের পর যদি 2টা ওয়ার্ড থাকে তাহলে প্রথম ওয়ার্ডটা কি হবে বলেন তো দেখি, প্রথম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হলে পরেরটা নাউন হবে, তাই না। এমনিতে আমরা জানি ডেটারমিনারের পর কি হয়, ডেটারমিনারের পর নাউন হয়, কিন্তু ডেটারমিনারের পর যদি 2টা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ হলে পরেরটা নাউন হয়। ঠিক তেমনি এখানে লিঙ্কিং ভার্বের পর ইজ কি লিঙ্কিং ভার্ব না, বলছে কই ইজ লিঙ্কিং ভার্ব, এই যে বি ভার্ব লিখছিলাম না, বি ভার্ব মানে কি এম ইজ আর ওয়াজ ওয়ার। হ্যাঁ, সো এই বি ভার্বের পর যদি 2টা ওয়ার্ড থাকে, সচরাচর সেই 2টা ওয়ার্ডের প্রথমটা অ্যাডভার্ব হলে পরেরটা অ্যাডজেক্টিভ হয়, এবং অফেন তো অ্যাডভার্ব, এটা আমরা মোটামুটি জানি। দেখেন এখানে লিখে দিয়েছে এই যে লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, লিঙ্কিং ভার্বের পর কি হবে, অ্যাডভার্ব, তারপর হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাই না। সো আমরা এত রুলস না মেনটেন করে আপনারা পড়বেন জাস্ট লিঙ্কিং ভার্বের পর যদি 2টা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা কি হবে অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি দ্য হাউস ইজ কোয়াইট নিয়ার। সো এখানে এটা হচ্ছে বি ভার্বের পর কয়টা ওয়ার্ড আছে, 2টা ওয়ার্ড আছে, একটা হচ্ছে অ্যাডভার্ব, পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আশা করছি আপনারা খুব ভালো বুঝতে পারতেছেন। হ্যাঁ, এরপর দেন হচ্ছে এখানে গেটটাও আপনারা লিখতে পারেন, এখানে গেটও হতে পারে। হ্যাঁ, গেটও আপনার বি ভার্ব, মানে লিঙ্কিং ভার্ব হতে পারে, ঠিক আছে। ওকে, সো এভাবে করে আপনারা পড়বেন। এই যে গেট হতেও পারে, আবার নাও হতে পারে। হ্যাঁ, এটা কোনো ইয়া না, এটা আলাদা করে মনে রাখতে পারেন। যাই হোক, সো এভাবে করে মনে রাখবেন আর কি। তো আমরা কিন্তু তার মানে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করাটা খুব ভালো মতো কি করেছি, শিখে ফেলেছি, এবং এগুলোই আসলে অ্যাডজেক্টিভ থেকে আসে। তবে আরেকটা নিয়ম আছে, আমি একদম পুরো নারী নক্ষত্রগুলো দেখিয়ে দেওয়ার ট্রাই করছি, যে এই যে দেখেন, উইচ বুক ডু ইউ ওয়ান্ট, তো এখানে উইচটা কোন পার্টস অফ স্পিচ, এটাও কিন্তু আপনার অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এখন এই যে কোনো প্রোনাউন যদি নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে, যেমন এই যে বুকটা কিন্তু আপনার নাউন, ঠিক আছে। বুকটা কি আবার বলেন তো, নাউনের আগে যেটা বসতেছে সেটা কি হবে বলেন তো দেখে, তাহলে সেটা হবে আপনার কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সো নাউনের আগে যদি কোনো প্রোনাউন বসে যায়, কোনো প্রোনাউন বসে যায়, সেই প্রোনাউনকে আপনি কি বলবেন, অ্যাডজেক্টিভ বলবেন। এটা একটু মনে রাখবেন, এটা মাত্র একবার আসছে, অনেক আগে আসছে। সো নাউনের আগে যদি কোনো প্রোনাউন থাকে, এখন প্রশ্ন হচ্ছে ভাই প্রোনাউন জিনিসটা কি, নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই তো প্রোনাউন, তাই না। সো নাউনের আগে যেটা বসবে, নাউনের আগে যদি কোনো প্রোনাউনকে আপনি দেখতে পান, সেই প্রোনাউনটাকে আপনি কি বলবেন, অ্যাডজেক্টিভ বলবেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি প্রোনাউনই চিনি না, আপনি যে এই যে নাউনের আগে নাউন বুঝছি, নাউনের আগে এটা যে প্রোনাউন, এটা বুঝবো কিভাবে। এখন প্রোনাউন চেনার জন্য আপনি যে কাজটা করতে পারেন, এই যে মাস্টার বইয়ে এই যে শুরুতে এই যে কত পেজ, এটা এই যে প্রোনাউন যে চ্যাপ্টারটা আছে, প্রোনাউনে দেখেন প্রোনাউন যে 8 প্রকার আছে, এই 8 প্রকার প্রোনাউন সম্পর্কে একটু ধারণা নিয়ে আসবেন, ঠিক আছে। এই যে এখানে যে প্রশ্ন করছে যে উইচ বুক ডু ইউ ওয়ান্ট, এখন উইচটা কি প্রোনাউন নাকি, দেখেন তো এই যে প্রোনাউনটা আছে কিনা, এই যে উইচ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে। এবং এটা রিলেটিভ প্রোনাউনও হইতে পারে, ঠিক আছে। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে প্রশ্ন করে, যেমনটা হচ্ছে আমরা এখানে প্রশ্ন করা অর্থে দেখতে পাচ্ছি আর কি। আর রিলেটিভ প্রোনাউন হচ্ছে একটা বাক্যের মাঝখানে বসে সম্পর্ক স্থাপন করে, ঠিক আছে। তার মানে এই ডাব্লিউএইচ কোশ্চেন বিশিষ্ট ওয়ার্ড যদি বাক্যের প্রথমে বসে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ হয়, আর যদি মাঝখানে বসে সেটা রিলেটিভ হয়। এবং সেই রিলেটিভ প্রোনাউনগুলো কি হইতে পারে বলেন তো, সেগুলো রিলেটিভ প্রোনাউন হতে পারে। মানে ওয়াট উইচ দেখলেই যে আপনি ওইটাকে ইন্টারোগেটিভ বলে দিবেন তা না, ঠিক আছে। এগুলো বাক্যের মাঝখানে বসে কিন্তু সম্পর্ক স্থাপন করতে পারে, ঠিক আছে। তো তার মানে হচ্ছে এই উইচটা কি প্রোনাউন, এখন কি বুঝতে পারছেন যে উইচটা যে প্রোনাউন। হ্যাঁ, এখন আমরা বুঝতে পারছি এই যে প্রোনাউনের ক্লাসিফিকেশন। এখন এটা নিয়েও সামনে হয়তো লেকচার দেওয়া হবে, তবে আপনারা একটু পড়ে নেবেন যে পার্সোনাল প্রোনাউন কোনগুলো, আই, মি, মাই, রেফ্লেক্সিভ প্রোনাউন কত, এই যে সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, মাই সেলফ, ডেমোস্ট্রেটিভ প্রোনাউন কি, ইনডিফিনিট প্রোনাউন কি, ইন্টারোগেটিভ প্রোনাউন কি, রিলেটিভ প্রোনাউন কি, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি, রেসিপ্রোকাল প্রোনাউন কি। সো একটু আইডিয়া নেবেন, এই জিনিসগুলো যদি নাউনের আগে বসে,
এই জিনিসগুলো যদি নাউনের আগে বসে তাহলে কি হবে, সেটা অ্যাডজেক্টিভ হবে, অর্থাৎ এগুলো তখন কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, কখন অ্যাডজেক্টিভ হবে, যখন এরকম নাউনের আগে, বুক কি, বই কি, নাউন না, নাউনের আগে যদি এই অ্যাডজেক্টিভগুলোর যে কোনো কিছু একটা বসে যায় তাহলে সেটা কি হবে বলেন তো দেখি, সেটা অ্যাডজেক্টিভ হবে। তখন কি, এই যে উইচ আপনি দেখছেন বলছে আমি তো উইচ মুখস্থ করছিলাম কি রিলেটিভ প্রোনাউন মানে প্রোনাউন হিসেবে, তাইলে কি আমি অপশনে প্রোনাউন আছে প্রোনাউন দিয়ে দিব না, একটা বাক্যে একটা ওয়ার্ড বিভিন্ন ওয়েতে ব্যবহৃত হয়, তাই না বিষয়টা, তো এটা মুখস্থ করছি যে এগুলো হচ্ছে প্রোনাউন। তো তার মানে হচ্ছে সাবজেক্টের মানে নাউনের আগে যদি কোনো প্রোনাউন বসে তাহলে সেটা কি হয়ে যায়, তখন ওই বাক্যে অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠিক আছে, সো এটা করে ভালো করে মনে রাখবেন। ঠিক আছে, ওকে, সো এগুলো একটু ভালো মতো মনে রাখবেন। তাহলে আমরা কিন্তু কি করেছি দেখেন, যে আমরা অ্যাডজেক্টিভের নিয়ম কানুনগুলো সব ভালো মতো শিখে ফেলেছি। ওকে, তারপর হচ্ছে এখন আমরা কি শিখবো, অ্যাডভার্ব শিখবো। তার আগে আমি একটু ভার্বের নিয়ম বলে দিই। ভার্বের নিয়মটা খুবই সোজা। একটু আগে আমরা পড়ছিলাম যে আন্ডারলাইনকৃত অংশটিকে বাদ দিয়ে যদি মিনিংফুল বাক্য দাঁড় করানো যায় তাহলে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে, শিখছিলাম না? আচ্ছা, এখন এই যে আন্ডারলাইনকৃত ওয়ার্ড যে আছে, এই আন্ডারলাইনকৃত অংশটিকে বাদ দিয়ে যদি কোনো মিনিংফুল কোনো বাক্য নাই তৈরি করতে পারেন তাহলে সেটা হবে ভার্ব। ঠিক আছে, একদম সহজ বিষয়। যেমন হি ফেদার দ্য প্ল্যান, আমি যদি বলি হি দ্য প্ল্যান, হয় কি, এটা তো কোনো সেন্টেন্সই হইলো না। আমি যদি ফেদার শব্দটা বাদ দিয়ে দিই, হি দ্য প্ল্যান হইলো না। সো এটা কি হবে, ফেদার শব্দটা হবে ভার্ব। ঠিক আছে, তারপর আপনি যদি দেখেন বয়েস লং ফর হলিডেজ, এই যে বয়েস লং ফর হলিডেজ, এখন আমি যদি লং শব্দটা বাদ দিই, বয়েস ফর হলিডেজ, হয় কি, ছেলেরা হলিডের জন্য, তো এটা কি হচ্ছে না। দ্য গার্লস ওয়াটার দ্য প্ল্যান্টস, এখন আমি যদি বলি ওয়াটারটা কোন পার্টস অফ স্পিচ, এখন ওয়াটারটাকে বাদ দিয়ে দেখেন তো, দ্য গার্লস দ্য প্ল্যান্টস, হয় কি, হচ্ছে না। সো মিনিংফুল কোনো বাক্যই হচ্ছে না। সো আমি যদি আন্ডারলাইনকৃত অংশটিকে বাদ দিয়ে যদি মিনিংফুল বাক্য তৈরি করতে নাই পারি, সেটা ডেফিনেটলি আপনি কি দিয়ে দিবেন, ভার্ব দিয়ে দিবেন। ঠিক আছে, সো এই আর কি বিষয়। এরপর প্রত্যেকটা জিনিস দেখেন, ট্রাই টু বেটার ইউর কন্ডিশন, এখন আমি যদি বেটারটা বাদ দিই, ট্রাই টু ইউর কন্ডিশন, হইল কি, ট্রাই টু ইউর কন্ডিশন কি, এটা কন্ডিশনটা কি করতে হবে, বেটার করতে হবে বা কিছু তো একটা বলতে হবে। তার মানে আন্ডারলাইনকৃত অংশটিকে বাদ দিয়ে আমি মিনিংফুল কোনো বাক্য তৈরি করতে যদি না পারি তাহলে কি হবে, সেটা ভার্ব হবে। যেমন এই যে টু আর ইজ হিউম্যান, তো আমি আর শব্দটা যদি বাদ দিয়ে দিই, টু ইজ হিউম্যান, হচ্ছে কি, হচ্ছে না। তার মানে আন্ডারলাইনকৃত অংশটিকে বাদ দিয়ে, যেমন এই যে ওয়াটার দ্য গার্ডেন, তো ওয়াটারটা বাদ দিই, দ্য গার্ডেন, হচ্ছে কি কোনো বাক্য, হচ্ছে না। সো এইভাবে আন্ডারলাইনকৃত অংশটিকে বাদ দিয়ে আপনি যদি কোনো মিনিংফুল কোনো কিছু দাঁড়ি না করাতে পারেন তাহলে সেটা কি হবে, ভার্ব হবে। ঠিক আছে, ওকে, যেমন আই ক্যানট রাইট দ্য রং, এখন কথা হচ্ছে রাইট শব্দটা যদি বাদ দিই, আই ক্যানট দ্য রং, হচ্ছে কি, আই ক্যানট দ্য রং, এটা তো কোনো মিনিংফুল বাক্যই হচ্ছে না। তার মানে রাইটটা কি হবে, ভার্ব হবে। তো আশা করছি আমরা ভার্ব আইডেন্টিফাইটা 1 মিনিটে শিখে ফেলছি। ঠিক আছে, সো এভাবে করে শিখে ফেলবেন। যদি এখানে নিয়ম টিয়ম আছে, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব বসে, ওই বসে, সেই বসে, বাট আপনি মনে রাখার জন্য এই টেকনিকটা যথেষ্ট টেকনিক। হ্যাঁ, ওকে, তারপর হচ্ছে আপনি শিখবেন এখন কি, অ্যাডভার্ব। সো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের হচ্ছে লাস্ট টপিক, সেটা হচ্ছে অ্যাডভার্ব। এখন প্রশ্ন হচ্ছে অ্যাডভার্ব চেনার একদম প্রধান নিয়মটা হচ্ছে, আপনারা ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে পার্থক্য আমি প্রথম ভিডিওতে কিন্তু বলেছিলাম, নাউন অ্যান্ড ইনভাইটে, যে ট্রানজিটিভ ভার্ব কোনটা, ইনট্রানজিটিভ ভার্ব কোনটা, কারণ ভার্বের দুইটা ওয়ে আছে, সেটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। এখন ট্রানজিটিভ ইনট্রানজিটিভ চেনার উপায় কি, আমি আপনাদের লিখে দেখিয়েছিলাম। এই যে দেখেন, এই যে ওই সময় লিখে দেখিয়েছিলাম, এই যে মনে আছে, কালেক্ট, স্টাডি, গো। এখন প্রশ্ন হচ্ছে যেমন হচ্ছে কালেক্ট, এই যে এটার উপরে আমি লিখতেছি, সমস্যা নাই, এটা ওই প্রথম বুঝিয়েছিলাম, প্রথম ক্লাসে বুঝিয়েছিলাম। কালেক্ট লিখলাম আর গো লিখলাম, দুইটাই কিন্তু ভার্ব, তাই না? এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। কালেক্ট মানে সংগ্রহ করা, গো মানে যাওয়া, দুইটাই কিন্তু ভার্ব। এখন কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ? ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব কখন হয়, যখন একটা ভার্বের পর আপনি ইট বসালেন এবং সেটা একটু মিনিংফুল হলো। কালেক্ট ইট, হ্যাঁ এটি সংগ্রহ করো, মিনিংফুল হচ্ছে না। তার মানে একটা ভার্বের পর যদি ইট বসিয়ে যদি মিনিংফুল বাক্য, মিনিংফুল যদি কোনো কিছু দাঁড় করানো হয় তাহলে সেটা হবে ট্রানজিটিভ। আর যদি একটা ভার্বের পর ইট বসানোর পর আমি যদি মিনিংফুল কোনো কিছু দাঁড় করাতে হবে, গো ইট, এটিতে যাও, হচ্ছে কি, হচ্ছে না। তো কালেক্টিভ যেমনটা মিনিংফুল, গো ইট এটা কি মিনিংফুল না। সো যদি কোনো ভার্বের পর ইট বসিয়ে মিনিংফুল কোনো কিছু না হয় তাহলে সেটা কি হবে, ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে বুঝতে কোনো সমস্যা আছে? ঠিক তেমনি দেখেন স্টাডি, স্টাডি স্টাডি ইট, এটি পড়ো, তো তার মানে হচ্ছে স্টাডির পর ইট দিয়ে কিন্তু একটা মিনিংফুল হচ্ছে, তার মানে এইখানে স্টাডিটা হবে ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যে সকল ভার্বের পর ইট বসালে একটু মিনিংফুল দাঁড় করায় সেটা ট্রানজিটিভ, আর যে ভার্বের পর ইট বসানোর পরও মিনিংফুল কিছু হচ্ছে না সেটা হবে ইনট্রানজিটিভ। ঠিক আছে, যেমন হচ্ছে গো, ঠিক আছে, গো ইট হচ্ছে কি
তার মানে গোটা কি হবে, ইনট্রানজিটিভ ভার্ব হবে। অর্থাৎ একটা ভার্বের পর ইট বসিয়ে যদি মিনিংফুল হয় তাহলে ট্রানজিটিভ, আর ভার্বের পর ইট যদি বসে মিনিংফুল না হয় সেটা কি হবে, ইনট্রানজিটিভ। এখন আমরা সেখানে শিখেছিলাম যে ট্রানজিটিভ ভার্বের পর নাউন হয়, কি হয়, ট্রানজিটিভ ভার্বের পর নাউন হয়, আর ইনট্রানজিটিভ ভার্বের পর অ্যাডভার্ব হয়। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু একটা জিনিস জানি যে অ্যাডভার্ব কি হয় জানেন, যে ভার্বের পর যেটা বসে সেটাই হচ্ছে অ্যাডভার্ব, ভার্বের পর যেটা বসে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। কিন্তু এই ভার্বটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ সেটাও কিন্তু দেখার বিষয়। সো ট্রানজিটিভ ভার্বের পর কিন্তু নাউন হয়, বাট ইনট্রানজিটিভ ভার্বের পর অ্যাডভার্ব হয়। এখন এই যে গোটা যে লিখলাম, এই গোটা কি বলেন তো দেখি, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? একটু আগে বুঝালাম গোটা কি ইনট্রানজিটিভ, এবং আমার নিয়মটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের পরে কি হবে, অ্যাডভার্ব হবে। বাট এটা যদি ট্রানজিটিভ ভার্ব হতো তাহলে কি হতো বলেন তো, নাউন হতো। ঠিক আছে, যেমন ট্রানজিটিভ ভার্বের একটা এক্সাম্পল হয়েছে, একদম প্রথমে দেখিয়েছিলাম, আপনারা একটু দেখে থাকবেন যে এই যে দেখেন যে আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়ালস। তো এখন কালেক্টিং যে বিষয়টা, এই যে কালেক্ট করা কি, এটা কি ট্রানজিটিভ ভার্ব না? ট্রানজিটিভ ভার্বের পর কি হচ্ছে দেখেন তো, নাউন হয়ে যাচ্ছে। ঠিক তেমনি স্টাডিটা কি একটু আগে বুঝালাম, স্টাডি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পর কি হচ্ছে, নাউন হচ্ছে, তাই না? মানে ভার্বের পরে যে অ্যাডভার্ব হয়ে যায় এটা কিন্তু নিয়ম না, অনেকে শিখায় ভার্বের পর অ্যাডভার্ব হয় শর্ট টেকনিক হিসেবে, বাট এখানে তো আমি দেখতেছি ভার্বের পর কি হচ্ছে, নাউন হচ্ছে। কিন্তু ভার্বটাকে স্পেসিফাই করতে হবে, এটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব। মানে এই ভার্বের পর যদি আমি ইট বসাই, একটু আগে আমি আপনাদের শিখিয়েছি, ইট বসাই কিন্তু সেটা কি হয়, যদি মিনিংফুল হয় সেটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব, আর যদি ইট বসিয়ে যদি মিনিংফুল করা না যায় তাহলে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, তাই না বিষয়টা? ওকে, তো এখানে যখন শিখাচ্ছি দেখেন, এখানে প্রত্যেকটা এই যে আমি যদি বলি ওয়েন্ট কি, এখন দেখেন এটা ভার্ব না। এখন আপনার প্রশ্ন, এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? আপনি দেখেন তো ওয়েন্টের পর, এই যে ওয়েন্টের পর ওয়েন্ট ইট হয় কি, ওয়েন্টের পর ইট বসালে কি মিনিংফুল হচ্ছে, ওয়েন্ট ইট হচ্ছে, যেমনটা হচ্ছে কালেক্ট ইট, স্টাডি ইট, এটা মিনিংফুল হচ্ছে, সংগ্রহ করো, বাট ওয়েন্ট ইটে কি হচ্ছে, হচ্ছে না। সো যেহেতু হচ্ছে না, তার মানে হচ্ছে আপনার এটা কি হবে বলেন তো দেখি, এটা তার মানে ইনট্রানজিটিভ ভার্ব। সো ইনট্রানজিটিভ ভার্বের পর কি হবে, অ্যাডভার্ব হবে। আশা করছি বুঝাতে পারছি কিছুটা, হ্যাঁ। এরপর দেখেন যে স্যাট, এই যে স্যাট এই যে ভিগিল্যান্টলি বিসাইড দ্য সিক বেবি, এই যে দ্য মাদার স্যাট ভিগিল্যান্টলি বিসাইড দ্য সিক বেবি। এখন এই ভিগিল্যান্টলি জিনিসটা কি, মানে এটা কি অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভ হবে নাকি এটা হবে? এখন দেখেন ভার্বের পর কি হবে আমরা জানি, এখন এই ভার্বটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ সেটা বুঝতে হবে। যদি ট্রানজিটিভ হয় তাহলে তারপরে যেটা হবে সেটা নাউন, বাট যদি ইনট্রানজিটিভ হয় তাহলে কি হবে, অ্যাডভার্ব। তো আমাদের স্যাট কি, এখন আমি যদি একটু স্যাট নিয়ে চিন্তা করি, স্যাট, এই যে স্যাট ইট হয় কি, স্যাট ইট হচ্ছে না তো। সো তার মানে ইনট্রানজিটিভ ভার্বের পর বেসিক্যালি কি হবে বলেন তো, আপনার এটা অ্যাডভার্ব হবে সচরাচর, এইটা আমাদের একটু বুঝতে হবে এখানে, এবং নিয়মটাও লিখে দিয়েছে দেখেন, সাধারণত ইনট্রানজিটিভ ভার্বের পর এবং ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পর অ্যাডভার্ব বসে। ঠিক আছে, সো এগুলো একটু বুঝতে হবে। ওকে, সো এগুলো একটু ভালো মতো বুঝবেন, এবং আশা করছি পারা কথা যে হি ওয়ার্কস হার্ড, এই যে ভার্বের পর কি হচ্ছে বলেন তো দেখি, অ্যাডভার্ব হচ্ছে, শি ওয়ার্ক হার্ড, হ্যাঁ। এবার হি ওয়ার্কস হার্ড, তো তার মানে বুঝতেই পারছেন। সো আমি আর এখানে আর তেমন আর বুঝাচ্ছি না। যেমন হি রানস ফার্স্ট, তো রানস ফার্স্ট, এখানে ফার্স্টে কি হবে বলেন তো দেখি, ভার্ব হবে, মানে অ্যাডভার্ব হবে। কেন? কারণ রানটা কি ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের পর কি হয়, ভার্ব হয়। ঠিক আছে না? ওকে, সো এইভাবে করে আপনি কিন্তু করতে পারবেন, তাই না? সো এই নিয়মটা দিয়ে ম্যাক্সিমাম আপনি অ্যাডভার্ব কোশ্চেন সলভ করে ফেলতে পারবেন। ঠিক আছে, অ্যাডভার্বের যে কোশ্চেনটা ইনট্রানজিটিভ ভার্বের পর কি হবে, আপনার অ্যাডভার্ব হবে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আর কোনো নিয়ম আছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। যেমন দেখেন এখানে এখানেও দেওয়া আছে, দ্য দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস লং অ্যাগো। ধরেন হচ্ছে এই লংটা কি, ধরেন এটা লং এর পর ইট বসিয়ে কি কোনো হচ্ছে, মিনিংফুল কিছু হচ্ছে না তো। যদি না হয় তাহলে এটা কি হবে, অ্যাগোটা কি হবে বলেন তো, অ্যাডভার্ব হয়ে যাবে, তাই না? যদি ইট বসিয়ে মিনিংফুল হতো তাহলে ধরতাম যে সেটা কি হতো, ট্রানজিটিভ ভার্ব হতো। ট্রানজিটিভ ভার্বের পর কি হয় বলেন তো, নাউন হয়। বাট ইনট্রানজিটিভ ভার্বের পর কি হয়, অ্যাডভার্ব হয়। সো লং এর পর ইট বসিয়ে আমি কিছু করতে পারছি না দেখি, ইনট্রানজিটিভ ভার্বের পর কি হবে বলেন তো, অ্যাডভার্ব হবে, তাই না? এবার দ্য গার্ল ড্যান্সেস নাইসলি, তো ড্যান্সটা কি বলেন তো দেখি, ড্যান্স ইট হয়, এটিতে নাচো, হচ্ছে কি, হচ্ছে না। তার মানে এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভের পর কি হবে, অ্যাডভার্ব হবে। আশা করছি বোঝাতে পারছি, হ্যাঁ। সো এভাবে করে আসলে মোটামুটিভাবে আপনার পড়তে হবে। যেমন
হি কেম ক্লোজ টু মি, তো কেম ইট কি হয়? কেমটা কি বলেন তো? ভার্ব, আপনি বুঝতে পারছেন ভার্ব, কিন্তু এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ট্রানজিটিভ হইলে কি হবে? ইট বসালে সেটা মিনিংফুল হয়, আর এটার পর যদি ইট বসে মিনিংফুল না হয় তাহলে সেটা কি হবে? ইনট্রানজিটিভ হবে। তো এখানে তার মানে হচ্ছে হি কেম ক্লোজ, তো এটা ইনট্রানজিটিভ হবে না? কেম ইট মিনিংফুল তো হচ্ছে না, তার মানে এটা ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পর কি হবে বলেন তো? অ্যাডভার্ব হবে। সো আশা করছি আমরা খুব ভালো মতো এগুলো বুঝতে পেরেছি, ঠিক আছে। আর এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যে ওয়ার্ডটা, এই যে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যে ওয়ার্ডটা, সেটা কি হয়? বেসিক্যালি অ্যাডভার্ব হয়, ঠিক আছে, একটু মনে রাখবেন। যেমন এই যে এখানে আই অলরেডি, দেখুন আই অলরেডি টোল্ড হিম অ্যাবাউট দ্য পার্টি, এখানে অলরেডিটা কি হবে দেখেন? সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যেটা থাকে সেটা অ্যাডভার্ব হয়। এরপর আকবর স্টিল ওয়ার্কস, আকবর হচ্ছে সাবজেক্ট, ওয়ার্ক হচ্ছে ভার্ব, তো সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যেটা থাকে সেটা কি হবে বলেন তো? অ্যাডভার্ব হবে। এগুলো একটু মনে রাখতে হবে। অ্যাডভার্বের প্রথম নিয়মটা ভালো মতো শিখিয়েছি, পরের নিয়মটাও মাথায় রাখবেন যে এইভাবে করে আপনি অ্যাডভার্বটা আইডেন্টিফাই করতে পারবেন, ঠিক আছে। ওকে, সো এটা মনে রাখবেন। এটা দিয়ে আপনি আসলে সবগুলো ইয়ে করতে পারবেন, সমস্যা নেই, এগুলো সবগুলো একই জিনিসই আলোচনা করা। আর এগুলো না পড়লেও চলবে, এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই, এগুলো না হলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, সেলডম, এগুলো যে সবসময় অ্যাডভার্ব হিসেবে কাজ করে সেটা কিন্তু আমরা সবসময় মোটামুটিভাবে জানি। এগুলো অ্যাডভার্বগুলোই অ্যাডভার্ব, হ্যাঁ। অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, সেলডম, হার্ডলি, রেয়ারলি, নেভার, স্টিল, এগুলো সবই কিন্তু আপনার অ্যাডভার্ব হিসেবেই কাজ করে। যেমন আই ইউজুয়ালি গেট আপ, একটু আগে বললাম কি সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যেটি থাকে সেটি কি? অ্যাডভার্ব হয়, হ্যাঁ। সো এভাবে করে মনে রাখবেন, হ্যাঁ। আচ্ছা, তো এইভাবে করে আপনি মনে রাখতে ইনশাল্লাহ পারবেন। আর এখানে এখানে একটা জিনিস এটা একটু পড়ে নিতে পারেন, এই যে ব্যতিক্রম যে নিয়মটা, এই ব্যতিক্রম ভার্বের পরে এই যে ইন, অফ, আপ, ডাউন, এগুলো অ্যাডজেক্টিভ হয়ে থাকে। আপনার মনে হইতে পারে যে এখানে ইন তো আমরা জানি, মুখস্থ করছিলাম প্রিপোজিশন, তাই না? ইনসাইড, এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রিপোজিশন। তো আপনি দেখিত বাক্যে বলবেন যে এগুলো প্রিপোজিশন, কিন্তু না, এগুলো কিন্তু এই সকল বাক্যে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় না। ভার্বের পরে বেসিক্যালি এই যে ভার্ব বলতে কি বোঝাচ্ছে, যেমন যে দ্য বয়েজ ওয়েট ইনসাইড টু ইট ডিনার, সচরাচর ভার্বের পর কখনো প্রিপোজিশন হয় না, এটা মনে রাখবেন। তো ভার্বের পর যদি হয় তাহলে সেটা কি হবে বলেন তো? অ্যাডভার্ব হয়ে যাবে। বলছে এটা তো একটু আগেও শিখে আসলাম যে ওই যে ভার্বের পর, ইনট্রানজিটিভ ভার্বের পর কি হয় বলেন তো? অ্যাডভার্ব হয়, তাই না? সো ওয়েন তো ইনট্রানজিটিভ ভার্ব একটু আগে শিখিয়েছি। সো যেহেতু ইনট্রানজিটিভ ভার্বের পর এটা কি হবে বলেন তো দেখি? এটা অ্যাডভার্ব হবে। সো এটাকে আপনি কি প্রিপোজিশন বলবেন? প্রিপোজিশন বলবেন না, ঠিক আছে। তো এভাবে করে দ্য সান হ্যাজ গন ডাউন, হ্যাঁ। সো এই ডাউনটা আপনার মনে হতে পারে তো প্রিপোজিশন, কারণ ডাউন, অন, ইন, এই যে ইনটা দেখে মনে হতে পারে প্রিপোজিশন, কিন্তু এগুলো না। দেখেন এই যে ভার্বের পর কি হচ্ছে বলেন তো? এটা একটু আলাদা করে মনে রাখবেন যে ভার্বের পর ওগুলো কি হচ্ছে, এগুলো বেসিক্যালি অ্যাডভার্ব হয়। যেমন দ্য নেটওয়ার্ক ইজ আপ, হ্যাঁ, দ্য নেটওয়ার্ক ইজ আপ, এখন ইজটা কি? ভার্ব না? সো ভার্বের পর কি হচ্ছে বলেন তো দেখি? আমাদের অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, তাই না? বিষয়টা হচ্ছে এরকম, মানে এটা একটু ব্যতিক্রম নিয়ম, এটা একটু আপনারা ভালো মতো দেখে নেবেন, এবং ব্যতিক্রম হলেও আমাদের ওই আগের বোঝানোর সাথে লিঙ্ক আপ আছে, ঠিক আছে। সো এটা একটু আলাদা করে ব্যতিক্রম ধরে পড়ে নেবেন, ঠিক আছে। সো এটা আর কি বিষয়। তো মোটামুটিভাবে আপনি যদি এগুলা পড়তে পারেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। আরেকটা মনে হয় আছে, আরেকটা আছে, সেটা হচ্ছে আচ্ছা, এই যে দা, আরেকটা রুলস আছে ট্রানজিটিভ ভার্ব নিয়ে। ওই যে বলো যে আচ্ছা ভাই ট্রানজিটিভ ভার্বের পর তো আপনার ইয়া হয়, এই যে আপনি শিখালেন যে নাউন হয়, তো ট্রানজিটিভ ভার্বের সাথে আবার এখানে অ্যাডভার্বে কি সম্পর্ক? আমরা তো জানি ইনট্রানজিটিভ ভার্বের পর অ্যাডভার্ব হয়। এখন এখানে দেখেন এই যে ভিজিট, রিড, হ্যাঁ, দ্য পেশেন্ট ভিজিট, আপনি তো বুঝছেন যে ভিজিট, রিড, এগুলো কি বলেন তো? এগুলা কিন্তু ট্রানজিটিভ ভার্ব, কারণ ভিজিট ইট হয় কিন্তু এটিতে ইয়ে করো, ভিজিট ইট, রিড ইট, যদি বলে রিড, আমি যদি বলি রিডের পর কি হবে? রিড ইট, পড়ো, এটা কি আপনার ট্রানজিটিভ ভার্ব না? তাই না বিষয়টা? সো এটা কিন্তু কি ভার্ব বলেন তো? ট্রানজিটিভ ভার্ব। তার মানে রিডটা কি ভার্ব? আপনি বুঝছেন যে এটা ভার্ব, কিন্তু এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ সেটা বোঝার উপায়টা কি? সে ভার্বের পর ইট বসিয়ে দেখবেন যে সেটা মিনিংফুল হচ্ছে কিনা। যদি মিনিংফুল হয় সেটা ট্রানজিটিভ, মিনিংফুল না হলে সেটা ইনট্রানজিটিভ। দেখেছেন এই কথাটা কতবার আমি বলছি, ঠিক আছে। সো যাতে একদম মুখস্থ হয়ে যায়, আপনাদের মাথা সেট হয়ে যায়, হ্যাঁ। তো এটা কি ভার্ব বলেন তো? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পর কি হয় বলেন তো? নাউন হয়। কিন্তু ট্রানজিটিভ ভার্বের পর যদি দুইটা পার্ট দেখেন, ট্রানজিটিভ ভার্বের পর দ্য নোবেল টোয়াইস, তো ট্রানজিটিভ ভার্বের পর যদি দুইটা ওয়ার্ড থাকে তাইলে কিন্তু ওই সেকেন্ডটা কি হবে বলেন তো? অ্যাডভার্ব হবে। সেকেন্ডটা কি হবে বলেন তো? অ্যাডভার্ব হবে, ঠিক আছে। এটা একটু মনে রাখবেন। আর টোয়াইস এগুলো কিন্তু আসলে বেসিক্যালি অ্যাডভার্বই হয়,
সেকেন্ড পার্টটুকু কি হবে, সেকেন্ড যে ওয়ার্ডটা সেটা কি হবে বলুন তো, অ্যাডভার্ব হবে। যেমন দ্য পেশেন্ট ভিজিটস দ্য ডক্টর ওয়ান্স এ মান্থ। এখন ভিজিটটা আপনি জানেন যে ট্রানজিটিভ, ভিজিট হয়, ভিজিটের পর কি আছে দ্য ডক্টর, তারপর আছে ওয়ান্স। তো ট্রানজিটিভ ভার্বের পর এটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে কোনো ওয়ার্ড যদি বসে যায়, তার মানে আমি এটা বলতেছি যে ট্রানজিটিভ ভার্বের পর যে দ্বিতীয় ওয়ার্ডটা, ট্রানজিটিভ ভার্বের পর প্রথম ওয়ার্ড দ্বিতীয় ওয়ার্ড, দ্বিতীয় ওয়ার্ডটাকে কি বলা হচ্ছে আপনার অ্যাডভার্ব বলা হচ্ছে। যেমন এখানেও দেখেন পিপল লাইক হিম লিটল, এই যে লাইক, লাইক ইট হয় না, লাইক ইট, হ্যাঁ এটি পছন্দের, সো লাইক ইট, সো এটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব। সো যেহেতু এটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পর একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ডটা কি হবে আপনার অ্যাডভার্ব হবে, ঠিক আছে? এইভাবে করে মনে রাখবেন। সো আশা করছি বুঝাতে পারছি যে এভাবে করে, যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ওয়েল, ঠিক আছে? যেমন ডান ইট, এটা কি ট্রানজিটিভ ভার্ব না? তো এটা যদি ট্রানজিটিভ ভার্ব হয়, ট্রানজিটিভ ভার্বের পর একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ডটা কি হবে আপনার অ্যাডভার্ব হবে। সো এইভাবে করে মনে রাখবেন। যেমন হি রিচড হোম সেফলি, সো রিচড কিন্তু ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পর যদি দুইটা ওয়ার্ড থাকে, সেকেন্ডটা কি হবে আপনার অ্যাডভার্ব হবে। সো এইভাবে করে আপনি কিন্তু মনে রাখতে পারবেন, ঠিক আছে? সো এই আর কি মোটামুটিভাবে বিষয় আমার মূলত পজিশন অফ পার্সন স্পিচের 3টা আইডেন্টিফাই করা। প্রথম ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, নাউন আইডেন্টিফাই। সেকেন্ড ভিডিওটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এবং হচ্ছে ভার্ব আইডেন্টিফাই। এগুলোর মাধ্যমে আপনারা একটু উপকৃত হবেন ইংরেজির গ্রামারের ক্ষেত্রে বেশ কিছু ইয়াতে। সামনে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লাস দেওয়া হবে। বেশ কিছু ভাই বোনের রিকোয়েস্ট ছিল প্রিপোজিশন কনজাংশন দিয়েও দিতে, ইনশাল্লাহ সামনে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, তো আশা করছি আপনারা এভাবে এই এমসিকিউ সলভিং সিরিজের যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর মাধ্যমে কিছুটা আপনারা উপকৃত হবেন, ঠিক আছে? তো মহান আল্লাহ পাক সকলে মনে আশা পূরণ করুক এই কামনা করে, এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।